জুলাই অভ্যুত্থানের 2 বছরের শহীদদের স্মরণে এনসিপির বিচারে হতাশা। 5 আগস্টের আগে স্মৃতি জাদুঘর খুলে দিতে আলটিমেটাম। 5ই আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দিতে হবে, না হলে জনগণ নিজেরাই সেই জাদুঘর কিন্তু খুলে নেবে এবং নিজেরাই সেই জাদুঘরে যাওয়ার ব্যবস্থা করবে। চট্টগ্রাম, কুমিল্লা এবং ময়মনসিংহে 3 নতুন উপজেলা। হালদা পেল থানার স্বীকৃতি। ঢাকায় যুক্ত হবে পুরো পূর্বাঞ্চল। এইচএসসি পরীক্ষা শুরু আগামীকাল। কেন্দ্রে সিসি ক্যামেরা সহ শেষ মুহূর্তের প্রস্তুতি। দ্রুত খাতা দেখতে অতিরিক্ত শিক্ষক নিয়োগ দেবে সরকার। স্বাগত স্টার নিউজে, সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 5 আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার আলটিমেটাম দিলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে জুলাই শহীদদের গণকবর জিয়ারত শেষে আহত এবং নিহতের পরিবার পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছে না বলে অভিযোগ করেছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। ভাই হারানো ভাইয়ের কান্না যেন বৃষ্টিতে বজ্রপাতের ধ্বনির মতো। তাই তো রক্তাক্ত জুলাইয়ে জীবন উৎসর্গ করা শহীদদের কবরে এনসিপির নেতাকর্মীরা। জুলাই আসছে, জুলাই বারবার আসবে, কিন্তু আমার ভাই তো আসবে না। আমার বড় ভাই ছিল, কি ছিল এটা আমি জানি ভাই। মানুষ মারা যাবে ঠিক আছে, ওরা মারছে, কিন্তু ওরা ব্যবহারিক ভাবে দাপন করলো কেন? আমার ফ্যামিলিতে সব আছে। রাজধানীর রায়ের বাজারে গণকবরে জুলাই শহীদদের স্মরণে প্রথমেই কোরআন তেলাওয়াত। এরপর জুলাই অভ্যুত্থানের এক দফার ঘোষক এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে আসেন সদস্য সচিব আক্তার হোসেন, হাসনাত, সার্জিস সহ অন্যান্য নেতাকর্মীরা। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় করা হয় দোয়া মোনাজাত। আক্তার হোসেন বলেন, সরকারের পক্ষ থেকে আহত ও শহীদ পরিবারগুলোকে সাহায্য সহযোগিতার কথা বলা হলেও তা অপর্যাপ্ত। পাশাপাশি অর্থাভাবে অকার্যকর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। জুলাই ফাউন্ডেশন এখন এক প্রকার অকার্যকর অবস্থায় আছে, যেহেতু জুলাই ফাউন্ডেশনের বেতনাদি অনেকদিন ধরেই বন্ধ অবস্থায় আছে। আমরা সরকারের কাছে দাবি জানাবো যাতে করে জুলাই ফাউন্ডেশনের বেতন এবং জুলাই ফাউন্ডেশনকে একটা কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করবার জন্য। নাহিদ ইসলাম বলেন, এবার জুলাইয়ের 2 বছর উদযাপনের মূল লক্ষ্য গণহত্যার বিচার ও সংস্কার বাস্তবায়ন। শুধু মুখে নয়, সরকারকে কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে তারা জুলাইয়ের সঙ্গে আছে। জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সংস্কার বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়ন করে সরকারকে প্রমাণ করতে হবে সরকার জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে আছে। আমরা আশা করব যে শেখ হাসিনাকে সহ জুলাই গণহত্যাকারী এবং ওসমান হাদির হত্যাকারী যারা ভারতে পালিয়ে রয়েছে তাদেরকে দেশে এনে বিচারে কাঠগড়ে দাঁড় করানো হবে এবং শেখ হাসিনার ফাঁসির রায় সেটি কার্যকর করা হবে। ট্রাইব্যুনালে হাসানুল হক কিনুর বিচারে সাজা নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ। সেই সঙ্গে 5 আগস্টের মধ্যে জুলাই জাদুঘর খুলে দেওয়ার দাবি তার। 5ই আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দিতে হবে, না হলে জনগণ নিজেরাই সেই জাদুঘর কিন্তু খুলে নেবে এবং নিজেরাই সেই জাদুঘরে যাওয়ার ব্যবস্থা করবে। এনসিপির দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচির 36 দিনে শহর থেকে শুরু করে উপজেলা পর্যন্ত থাকছে সেমিনার, সভা সমাবেশ, বিতর্ক, ফুটবল ম্যাচ সহ নানা আয়োজন। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা। জুলাই শহীদদের স্মরণ করেছে ছাত্রদলও। অভ্যুত্থানের স্মৃতি ধারণ করে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ছিল তাদের জাতীয় সঙ্গীত পরিবেশন এবং মোমবাতি প্রজ্বলন কর্মসূচি। এতে সামিল হওয়া নেতাকর্মীরা বলেছেন, জুলাই যেন ব্যবসায় পরিণত না হয়। ফ্যাসিবাদ পতনের দ্বিতীয় বর্ষপূর্তিতে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ করল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রাত 12টার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মী, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতারা। অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জুলাই মাস জুড়ে 36 দিনের বিভিন্ন কর্মসূচির সূচনা হলো আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল শীর্ষক এই আয়োজনের মধ্য দিয়ে। অনুষ্ঠানে সম্মিলিত কণ্ঠে পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত। এরপর একে একে প্রজ্বলিত হয় শত শত মোমবাতি।
এ সময় ছাত্রদল সাধারণ সম্পাদক জুলাইকে ধারণ করে সত্য, ন্যায় বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। ছাত্রদল সভাপতি বলেন, প্রত্যেক বছর শহীদদের যথাযথ সম্মানের মাধ্যমে স্মরণ করবে ছাত্রদল। আমরা সরকারের নিকট অনুরোধ করব যত তাড়াতাড়ি জুলাই এবং আগস্ট সহ গত 17 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে সকল হত্যাকাণ্ড হয়েছিল সেই সকল মামলার রায় যেন খুব দ্রুত সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে। কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের স্মরণে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বলের কর্মসূচি পালন করে থাকে। আমরা এবারও 2026 সালে সেই কর্মসূচি পালন করে যাচ্ছি। আমরা আশা রাখছি এবং দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি, বাংলাদেশ জাতীয় ছাত্রদল প্রতি বছর বীর শহীদদের স্মরণে এই কর্মসূচি অব্যাহত রাখবে। অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অগণতান্ত্রিক শক্তি দেশে যেন আর না আসতে পারে সেদিকে নজর রাখতে হবে। জুলাই শহীদদের আলোয় দেশবাসীকে আলোকিত থাকার কথাও বলেন তিনি। কোনো অগণতান্ত্রিক স্বৈরাচারী কোনো ধরনের পদক্ষেপ, কোনো শক্তির যাতে আর আগমন না ঘটতে পারে, তাই তাদের স্মৃতি একটি মাসের জন্য নয়, একটি দিনের জন্য নয়। আমি তাই বলেছি, সব কটা জানালা খুলে দাও, তারা আসবে, তারা আমাদেরকে জাগিয়ে রাখবে। জুলাইকে ব্যবসায় পরিণত হতে না দেওয়ার আহ্বান জানান কর্মসূচিতে আসা ছাত্রদলের নেতাকর্মীরা। বাংলাদেশের কোনো জুলাই ব্যবসা আমরা হতে দেব না। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। 3টি নতুন উপজেলা এবং 1টি থানার অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি। এছাড়া পুরো পূর্বাঞ্চল প্রকল্পকে ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকার 121তম সভায় এসব সিদ্ধান্ত হয়। নিকার প্রস্তাব অনুযায়ী 3টি নতুন উপজেলা হচ্ছে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার 6টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে ভাগ করে বাঙ্গরা এবং ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার 8টি ইউনিয়ন নিয়ে দক্ষিণ গফরগাঁও। আর চট্টগ্রামের হালদা পেয়েছে থানার স্বীকৃতি। সরকার জনদাবির যেসব অধ্যাদেশ বাতিল করেছে সেসব যদি বাস্তবায়ন না করে তাহলে দেশে আরও একটা বিপ্লব হবে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, জনবিরোধী সব কর্মকাণ্ডের বিরুদ্ধে বিরোধী দলের লড়াই চলবে। দুপুরে জাতীয় সংসদের এলডি হলে বাজেট পরবর্তী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। অতীতের যে কোনো বাজেটের চেয়ে এটি বড় বাজেট হলেও বাস্তবায়নে নানা চ্যালেঞ্জ দেখছেন আমির। জনগণের পক্ষে কথা বলতে গিয়ে কোনো সিন্ডিকেটকে তোয়াক্কা করা হবে না বলেও হুঁশিয়ারি দেন শফিকুর রহমান। গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে সরকার তাদের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে বলেও অভিযোগ করেছেন তিনি। সংবিধান সংশোধন নয়, সংস্কার পরিষদ গঠন চায় বিরোধীরা, এমনটাও মন্তব্য করেছেন তিনি। আমরা সবাই চাই যে তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হোক। এটার দ্বারা 2.5 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত। ওই এলাকায় যাদের বাড়ি তারা আমার চেয়ে ভালো বুঝবেন। আমি আমার কর্তব্যের খাতিরে 2-4 বার গিয়েছি, আমার চোখে পানি আসে তাদের অবস্থাটা দেখে। আমরা এটার পক্ষে, আমাদের অবস্থান খুবই ইতিবাচক এবং দৃঢ়। আর আমরা আমাদের জাতির স্বার্থে আমাদের প্রকল্প বাস্তবায়ন করব। আমাদের বন্ধুরা খুশি হবে, ইনশাআল্লাহ, কেউ বেজার হবে না। রাজনীতি নয়, অগ্রাধিকারের ভিত্তিতে সারা দেশে উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করছে সরকার। ঢাকা 15 আসনে জনদুর্ভোগ লাঘবে আয়োজিত এক নাগরিক সমাবেশে একথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এ সময় জনগণের কল্যাণে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। সকাল 9টায় রাজধানীর ঢাকা 15 আসনের জনদুর্ভোগ লাঘবে আয়োজিত এক নাগরিক সমাবেশে অংশ নেন বিরোধী দলের নেতা শফিকুর রহমান। এ সময় জনগণের কল্যাণে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। আমরা সবাই মিলেমিশে একাকার হয়ে, এই দেশ আমাদের সবার, সরকারি দলেরও দেশ, বিরোধী দলেরও দেশ, 18 কোটি মানুষের দেশ।
এই দেশটাকে ইনশাল্লাহ আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাব। বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, অগ্রাধিকারের ভিত্তিতে সারা দেশে উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করছে সরকার। অগ্রাধিকার ভিত্তিতে আমাদের যেহেতু দীর্ঘ সময় আছে, 3 বছর 4 বছর আমাদের হাতে, 5 বছর রয়েছে, আমরা এই সময়গুলোর মধ্যে আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ ওনার পরামর্শ ক্রমেই আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এ সময় ঢাকা 15 আসনের দীর্ঘদিনের পানি সংকট সহ বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। আমাদের ওয়াসা থেকে পানির পাম্প ডিপ টিউবওয়েল বসে লাইন করে দেওয়ার সক্ষমতা আছে, কিন্তু জায়গা কেনার ব্যাপারে প্রজেক্টে টাকা থাকে না। প্রত্যেকটি এলাকায় যদি মসজিদের মাধ্যমে স্থানীয় মুসল্লিরা যদি 2 শতক করে জায়গা কিনে দেওয়ার ব্যবস্থা করে দেন, তাহলে সেখানে আমরা ওয়াসার পক্ষ থেকে একদম ডিপ টিউবওয়েল বসায় দিয়ে ওই এলাকার পানি সাপ্লাই যা যা করার প্রয়োজন আমরা করতে পারবো। নাগরিক সেবার মানোন্নয়ন ও জনভোগান্তি কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ারও প্রতিশ্রুতি দেন সংশ্লিষ্টরা। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা। কাল থেকে শুরু হচ্ছে এইচএসসি এবং সমমানের পরীক্ষা। 11টি শিক্ষা বোর্ডের অধীনে এবার অংশ নিচ্ছে 12,67,486 জন পরীক্ষার্থী। সামাজিক মাধ্যম ব্যবহার করে ভুয়া তথ্য ছড়িয়ে পরীক্ষার্থীদেরকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এমন অপপ্রচার ঠেকাতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সচিবালয়ের সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, এবছর দ্রুত খাতা দেখা এবং পরীক্ষার ফল ঘোষণায়ও থাকছে বিশেষ ব্যবস্থা। 2 জুলাই সারা দেশে এইচএসসি পরীক্ষার টেবিলে বসছেন প্রায় 13 লাখ শিক্ষার্থী। এরই মধ্যে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। বুধবার এ নিয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী। জানান, এবার অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে। প্রত্যেক কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা। দুর্গম অঞ্চলের শিক্ষার্থীদের যাতায়াতে রয়েছে বিকল্প ব্যবস্থা। আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি, তারা যে নিরাপত্তার জন্য যারা থাকছেন তাদের কাছে বডি ক্যামেরা থাকবেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য নিয়ন্ত্রণ থাকে, সেই জন্য আমরা এটা নতুন ইনক্লুড করেছি। শিক্ষামন্ত্রী দাবি করেন, বিগত সময়ে নকল প্রশ্ন ফাঁসের যে মহোৎসব ছিল তা ঠেকানো গেছে। তবে সামাজিক মাধ্যম ব্যবহার করে ভুয়া তথ্য ছড়িয়ে পরীক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে। এক্সামের সম্পর্কে কিছু সোশ্যাল মিডিয়া বিভ্রান্তিকর নিউজ দিয়েছে। এবার সেই ব্যাপারে সাইবার আইনও হয়েছে। এই ধরনের বিভ্রান্তকর নিউজ যদি কেউ ছড়ায়, সাথে সাথে তাদেরকে আইনের কাছে সোপর্দ করতে হবে। এবছর দ্রুত খাতা দেখা ও পরীক্ষার ফল ঘোষণায়ও নেওয়া হয়েছে সব ধরনের পদক্ষেপ। এক্সামিনাররা সঠিকভাবে খাতা দেখছেন কিনা সেটাও আমরা এবার স্যাম্পলিং করে বোর্ডগুলোতে খাতা নিয়ে আমরা দেখব এক্সামিনাররা কি ওভার মার্কিং করছে না আন্ডার মার্কিং করছে, সেটাও আমরা পরীক্ষা নিরীক্ষা করব। শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, 2028 সালে নতুন কারিকুলামে পাঠদান ও পরীক্ষায় অংশ নেবেন শিক্ষার্থীরা। 12,70,583 জন। নাফিয়া ফারজানা, স্টার নিউজ। এক যুগেরও বেশি সময় পর এলো 8 বছরের গারো শিশু বিথি দেওয়াকে ধর্ষণ হত্যা মামলার রায়। এতে আসামি কান্তি মারাকের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। দুপুরে এই রায় দেন নারী এবং শিশু নির্যাতন মামলার জন্য গঠিত বিশেষ বেঞ্চ। শিশু রামিসা ও আসিয়া হত্যা মামলার বিচার নিয়ে যখন চলছে জোর আলোচনা, তেমনই এক সময় এলো 13 বছর আগে গারো শিশু বিথি দেওয়া হত্যা মামলার রায়। 2013 সালে শেরপুরের নালিতাবাড়িতে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয় 8 বছরের বিথিকে। এজাহারে বলা হয়েছিল, খেলতে যাওয়া শিশুটিকে কৌশলে ডেকে নিয়ে পাশবিক নির্যাতন চালায় কান্তি মারাক। 24 ঘন্টার মধ্যে আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং পোস্টমর্টম রিপোর্টে দেখা যায় যে ক্লিয়ারলি দেয়ার ইজ এভিডেন্স দ্য ভিকটিম হ্যাজ বিন রেপড, দেন শি হ্যাজ বিন স্ট্র্যাঙ্গুলেটেড বাই থ্রোটলিং, মানে ওনাকে গলায় শ্বাসরোধ করে মেয়েটাকে হত্যা করা হয়। ঘটনার 6 বছর পর কান্তি মারাককে মৃত্যুদণ্ড দেন শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এবার ডেথ রেফারেন্স ও জেল আপিল শুনানি শেষে সেই রায়ই বহাল রাখল হাইকোর্টের বিশেষ বেঞ্চ। নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল শেরপুরের যে মৃত্যুদণ্ডাদেশ সেটাকে ওনারা অ্যাফার্ম করেন এবং আসামির মৃত্যুদণ্ডাদেশ রায় বহাল রাখেন এবং ওনারা এই ধরনের ঘটনাকে খুব এই যে নৃশংস ঘটনা, এই ধরনের ঘটনা কোনো ধরনের অনুকম্পার যোগ্য না বলে মন্তব্য করেন। আমি চেষ্টা করেছি যে এটা যাতে এই মৃত্যুদণ্ডটা কমিয়ে লাইফ টার্ম করা যায়,
যেহেতু বিজ্ঞ আদালতের কাছে মনে হয়েছে যে না এটা কমানোর সুযোগ নেই, সেই কারণে এটা ডেথ রেফারেন্স অ্যাকসেপ্ট করেছে। নারী ও শিশু নির্যাতন মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ বেঞ্চ গঠনের পর এটি আলোচিত মামলাগুলোর অন্যতম একটি রায়। আপিল বিভাগের কার্যক্রম শেষে মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি হবে। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। পূর্বাচল নতুন শহর প্রকল্পে 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র এবং 2টি পুলিশ লাইন স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। 3টি ডিসি অফিস ছাড়াও প্রকল্পের বিভিন্ন সেক্টরে 41টি পুলিশ বক্স স্থাপনেরও প্রক্রিয়া চলমান জানিয়ে আইজিপি বলেছেন, এর ফলে পুলিশের জনবল সৃষ্টি হবে 6,524 জন। পূর্বাচল ঢাকার নতুন সম্ভাবনা। তবে আবাসন সংকটের সমাধান হিসেবে নেয়া পূর্বাচল নতুন শহর প্রকল্প পুরোপুরি বাসযোগ্য হয়নি 31 বছরেও। 6,150 একর জমির ওপর গড়ে তোলা এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতিও নাজুক। তবে আশার খবর, এই নতুন শহর আসছে ঢাকা মহানগর পুলিশের আওতায়। বুধবার প্রকল্প এলাকায় বরকাও পুলিশ ক্যাম্প উদ্বোধন করতে এসে আইজিপি বলেন, 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র এবং 2টি পুলিশ লাইন্স স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই প্রকল্পের উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করবে। পুলিশের অবস্থান ও তৎপরতা জনমনে আস্থা ও নির্ভরতার জায়গা তৈরি করবে। প্রাথমিক পর্যায়ে পূর্বাচলে 2টি পুলিশ ক্যাম্প স্থাপিত হবে। তার একটি বরকাও পূর্বাচল পুলিশ ক্যাম্প 1 নং সেক্টরে, যেটি আমরা আজকে উদ্বোধন করলাম। ডিএমপির আওতায় এনে একটি স্বতন্ত্র বিভাগ সৃষ্টি করে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা হবে বলেও জানান আইজিপি। পূর্বাচলকে কেন্দ্র করে বর্তমান সরকারের সুদূর প্রসারী চিন্তাভাবনার পরিচয় বহন করে। এর মাধ্যমে মেগাসিটি ঢাকার আয়তন ও কলেবর যেমন বাড়বে, তেমনি নাগরিক সুযোগ সুবিধা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতিও একটি সুসংগঠিত কাঠামো পাবে। পুলিশ ক্যাম্প উদ্বোধন করায় আইজিপিকে ধন্যবাদ জানান স্থানীয়রা। তবে সড়কবাতি না থাকায় নিরাপত্তার শঙ্কার কথাও তুলে ধরেন। পুলিশের পাশে আমরা যদি থাকি তাহলে এখানে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ কেউ আমাদেরকে ডিস্টার্ব করতে পারবে না, চোর ডাকাতও ডিস্টার্ব করতে পারবে না। মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী, সে যেহেতু এসে পড়েছে, আমার মনে হয় এখন আমাদের পক্ষে সম্ভব এই কোঅর্ডিনেশনটা আরও ইজি করা। পুরো এলাকাকে ডিএমপির পূর্ণ নিয়ন্ত্রণে এনে আধুনিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান স্থানীয়দের। শাহনুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা। গ্রামে কাজ করা চিকিৎসকেরা পাবেন প্রণোদনা। নিরাপত্তায় এই মাসে মোতায়েন হচ্ছে সশস্ত্র আনসার সদস্য, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আর জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান বলেছেন, সদর হাসপাতালে আইসিইউ বাড়ালে কমবে মৃত্যুহার। রাজধানীতে চিকিৎসা বিষয়ক এক কনফারেন্সে এসব বলেন তারা। বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের জাতীয় কনফারেন্স, স্বাস্থ্যখাত নিয়ে নিজেদের ভাবনা বিনিময়ের মঞ্চ। এতে প্রধান অতিথি জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। এ সময় স্বাস্থ্য খাতে বিগত দিনের চিত্র তুলে ধরে তিনি জানান, সদর হাসপাতালগুলোতে আইসিইউর সংখ্যা বাড়ালে কমবে মৃত্যুহার। বিগত বছরের অবহেলায় বাংলাদেশি ক্রিটিক্যাল কেয়ার ফেসিলিটির এক ভয়াবহ চিত্র। প্রতি 1 লক্ষ দেশবাসীর জন্য ক্রিটিক্যাল কেয়ার বেডের সংখ্যা 1.7। 64টি জেলার মধ্যে 38টি জেলায় স্থানীয় হাসপাতালে কোনো ক্রিটিক্যাল কেয়ার বা নিবিড় পরিচর্যা কেন্দ্র নেই। আর নিজ বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জানান, গ্রামে যেসব চিকিৎসক কাজ করবেন তাদের জন্য থাকবে আলাদা প্রণোদনা। এছাড়া চলতি মাসেই চিকিৎসকদের নিরাপত্তায় নিয়োগ দেয়া হচ্ছে সশস্ত্র আনসার সদস্য। 10 জন করে আনসার উইথ আর্মস, 1 জন করে প্লাটুন কমান্ডার। এই তো জুলাই মাস বাজেট পাস হয়েছে, আমরা এই মাসে আমরা দিয়ে দিচ্ছি ডাক্তারদের জন্য। গ্রাম এলাকায় যারা কর্তব্য পালন করবেন, ডাক্তার সাহেব এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী, তাদের জন্য বিশেষ আলাদা প্রণোদনার ব্যবস্থা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাজেটে ঘোষণা করেছেন। সেখানে আপনাদেরও তো সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড অব্লিগেশন, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য মেডিকেল এথিক ইজ ট্যান্টামাউন্ট টু মরাল এথিক। বিএনপি সরকার যে জনস্বাস্থ্যে গুরুত্ব দিচ্ছে তার প্রতিফলন এবারের বাজেটেই রয়েছে বলে জানান সমাজ কল্যাণ মন্ত্রী। এবারের বাজেটের দিকে তাকিয়ে দেখেন, দিস ইজ দি ফার্স্ট টাইম এভার ইন দি হিস্ট্রি অফ বাংলাদেশ, 56 বছরের ইতিহাসে সেকেন্ড লার্জেস্ট বাজেট পেয়েছে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। অর্থাৎ মানুষের কল্যাণকে গুরুত্ব দেয় যে দল, সেটি হচ্ছে বিএনপি। অনুষ্ঠানে উন্নত প্রযুক্তি ও দক্ষ জনবলের পাশাপাশি নীতি সহায়তা চান ড্যাব নেতারা। রহমান বীরুত্তম আর সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।
সুইডেনকে হারিয়ে রাউন্ড অফ 16 নিশ্চিত করেছে ফ্রান্স। সুইডিশদের 3-0 গোলে হারিয়েছে ফরাসিরা। ম্যাচের শুরুতে গোলের জন্য বেশ কষ্ট করতে হয়েছে ফ্রান্সকে, তবে এমবাপ্পের গোল ক্ষুধার সামনে টিকতে পারেনি সুইডিশ ডিফেন্ডাররা। সুইডেনের বিপক্ষে শুরুটা ছিল এমবাপ্পের ধৈর্য পরীক্ষা। কখনো অফসাইড, আবার কখনো গোলপোস্ট কাঁপিয়ে বল ফিরে আসে। প্রথমার্ধের শেষ মিনিটে আর গোলপোস্টে নয়, কাঁপালেন জাল। এই গোলে তিনি ভেঙে ফেলেন রোনালদো নাজারিওর রেকর্ড। 74 মিনিটে এমবাপ্পে করেন নিজের দ্বিতীয় গোল। এই গোলে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় লিওনেল মেসিকে ছুঁয়ে ফেলেন তিনি। দুজনেরই গোল এখন 6, আর সব মিলিয়ে বিশ্বকাপে এমবাপ্পের গোল সংখ্যা 18। এমবাপ্পের 2 গোলের মাঝে ফ্রান্সের হয়ে 53 মিনিটে আরও একটি গোল করেন ব্র্যাডলি বারকোলা। 3-0 গোলের জয় নিয়ে রাউন্ড অফ 16 নিশ্চিত করেছে ফরাসিরা। ইকুয়েডরকে 2-0 গোলে হারিয়ে 40 বছর পর বিশ্বকাপের নকআউটে জয় পেল মেক্সিকো। মেক্সিকোর 2টি গোলে এসেছে প্রথমার্ধে। ম্যাচের 22 মিনিটে দলটির হয়ে প্রথম গোল করেন হুলিয়ান কিনিওনেস। 9 মিনিট পর মেক্সিকোর হয়ে দ্বিতীয় গোলটি করেন রাউল হেমিনেজ। ম্যাচে প্রচুর আক্রমণ করলেও ম্যাচে ফিরতে পারেনি ইকুয়েডর। উল্টো ম্যাচের শেষ দিকে প্রতিপক্ষের ফুটবলারের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় করার সময় মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইকুয়েডরের পিয়েরো হিনকাপিয়া। এই ছিল স্টার নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।